অমরের চাকরির ব্যাপারে আমি কোনো কথা বলবো না। কি আমার স্বাদের কথা গো? ইন্দ্র যদি আর ফিরে না আসে তাই বলে কি অমর চাকরি করতে পারবে না? আমার কথা এখন নয় ভবানী, তবে আমার বিশ্বাস ইন্দ্র একদিন না একদিন ফিরে আসবেই। ওই সব ঝামেলায় না যাওয়াই ভালো। শোনো, ইন্দ্রটা যদি ফিরে না আসে না মঙ্গল করে, সেটাই ভালো। ওকে তো সম্পূর্ণ ভাগ দিতে হবে না। তাই হ্যাঁ বলো। বিজয়ী করে দিলে মানে? মানে আমি বলছি কি, অমরটার যদি বাইরে কিছু একটা চাকরি বাকরির ব্যবস্থা হয়। চাকরি কি হাতের মোয়া যে চাইলে পাওয়া যাবে? শোনে না, আমার ভাইয়ের এক বন্ধু ওই মুম্বাইয়ে মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। কি বলে কই আমার ভাই একটা অমরের জন্য কাজের ব্যবস্থা করে। হ্যাঁ, চাকরি ব্যবস্থা তুমি শুনলে পুরো অবাক হয়ে যাবে। চাকরি শুরুতেই না 10,000 টাকা বেতন। না ভবানী, ইন্দ্র ফিরে না আসা পর্যন্ত আমি অমরের চাকরির ব্যাপারে কিছু বলছি না। আগে ইন্দ্র ফিরে আসুক, তারপর বুঝে সুঝে ভালো মতো দেখে শুনে তবে আমি অমরকে চাকরি করতে পাঠাবো। দাদা, বৌদি, দাদা, ওটা কি দিয়েছে গো? আর সেই সঙ্গে অনেক টাকা ইন্দ্র পাঠিয়েছে। ওটা মনে ভালো চাকরি পেয়েছে আর মাইনে পেয়ে বলে টাকাগুলো পাঠিয়েছে। আমি জানতাম হতভাগ আমাদের কথা ভুলতেই পারবে না। দেখলে তো ভবানী, কিছুক্ষণ আগে তুমি আমার কথা নিয়ে ব্যঙ্গ করছিলে না? এখন দেখলে তো কার ভাই দেখতে হবে তো। আচ্ছা ইন্দ্র, তুই চিঠিটা পড়তো, হতভাগা কি লিখেছে একবার শুনি। পরম পূজনীয় দাদা ও বৌদি, তোমরা আমার সশ্রদ্ধ প্রণাম নিও, অমরকে আমার ভালোবাসা জানিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই। আজ যে আমি তোমাদের জন্য 10,000 টাকা পাঠালাম, সেটা কোনো চাকরির মাইনে নয়। আমি বোধহয় কোন গভীর চক্রান্তে জড়িয়ে পড়েছি। চক্রান্ত? তার মানে আমার ইন্দ্র কোনো বিপদে পড়েছে? এবার কি হবে বড়দা? ছোট থেকে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে না? জানি না রে অমর, আমি কিচ্ছু জানি না। আমি শুধু ভাগ্যকে সঙ্গী করে আমি অন্ধের মতো ছুটে চললাম। ওগো ঈশ্বর, তুমি আমার ইন্দ্রের কাছে পথ দেখিয়ে নিয়ে চলো ঠাকুর। ইন্দ্রের কোনো বিপদ হওয়ার আগে তাকে যেন আমি উদ্ধার করতে পারি। তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? চেনা নাই, জানা নাই, অচেনা অজানা জায়গা, কোথায় কি হবে তার ঠিক নাই বলে ভাইকে বাঁচাতে গিয়ে তুমি কি নিজে বিপদে পড়বে নাকি? ভবানী, বিপদ যদি আসে সেই বিপদটাকে আমরা দুই ভাই মিলে সমানভাবে ভাগ করে নেব। তাই বলে এক ভাইয়ের বিপদের কথা শুনে বড় ভাই হয়ে আমি ঘরের কোণে বসে থাকবো না ভবানী। আমি ঘরের কোণে বসে থাকবো। বড়দা, চলে যায়। এবার কি হবে বৌদি? বড়দা যদি কোনো বিপদে পড়ে? ভাই রে, তার জন্য কিচ্ছু চিন্তা করিস না, আমি তো আছি। আমি তো সব ব্যবস্থা করে দেবো। শোনা আমার ব্যবস্থা মানে? ব্যবস্থা মানে অমর রে, তোর চাকরি হয়ে যাচ্ছে। তোর চাকরি হয়েছে, তোর চাকরি হয়েছে, তোর চাকরি হয়েছে। আমার চাকরির ব্যাপারে তোমার ঘোড়া তো মাথায় জানতে পারে? হতে যাবে কেন? তো দাদাই তো আমার ভাইকে ডেকে বললো যে অমরটা কোনো চাকরি বাকরি করে না, কোনো কাজ কাম করে না, বেকার বাউন্ডলের মতো ঘুরে বেড়াচ্ছে। তাই ওর একটা কাজের ব্যবস্থা করে দাও না ভাই। বড়দাই কথা বলেছিল? তা বলছি কি, তাই তো শোন না, আমার ভাই তার বন্ধুকে বলে মুম্বাইয়ে মস্ত বড় কোম্পানিতে তোর একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। মুম্বাইয়ে? হ্যাঁ, এই ছেলেটাকে তো আজকেই এখানে ডেকে পাঠিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার হাতে বিলকুল সময় নেই, মাত্র 2 দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে আমি এসেছি। ও তুমি বুঝি আমার ভাই ভম্বলের বন্ধু? হ্যাঁ দিদি। ভাই আমার ছোট আজকে আমাদের মুম্বাই যাওয়ার ফ্লাইট টিকিট বুক করা হয়েছে, এখনই আমাদের যেতে হবে। আজই? হ্যাঁ হ্যাঁ। তুই তো ভাগ্যবান রে, পুরো জাহাজে চেপে চলে যাবি। বাবারি বাবারি, কি ভাগ্য রে, কি ভাগ্য। না বৌদি, বড়দা না ফেরা পর্যন্ত আমি কারোর সঙ্গে কোথাও যেতে পারবো না। তোমরা আমায় ক্ষমা করো।
প্রিয়া আমার কথাই ঠিক করছি না। এ তুমি কি বলছো দিদি? তুমি এমন কথা বলছো কেন? কেন যেন মনে হচ্ছে যে আমার অজান্তে আমি তোমার অনেক ক্ষতি করতে চলেছি প্রিয়া। নাও দিদি, তুমি আমার কোনো ক্ষতি করোনি। তুমি তো আমাকে ভালোবাসা দিয়ে আমাকে নতুন করে বাচ্চার স্বপ্ন দেখিয়েছো দিদি। কিন্তু আমি যে মূর্খ প্রিয়া, আমি এক নিরক্ষর। তোমার মধ্যেই পেয়েছি আমার ভালোবাসার স্বাক্ষর। আমি যে অসহায় এক বেকার। তোমার মাঝে পেয়েছি আমার ভালোবাসার পরশ। কেন কেন প্রিয়া? কেন আমার প্রতি তোমার এত বিশ্বাস? তুমি যে আমার ভালোবাসার আশ্বাস। প্রিয়া, আমার আমার প্রিয়া। ওই ডাক শুনে মনে হচ্ছে ইন্দ্র, ইন্দ্র। দাদা। ইন্দ্র, ইন্দ্র, তুই ভালো আছিস তো ভাই? তোর পাঠানো চিঠি আর টাকা আমরা পেয়েছি রে। চিঠিতে তোর বিপদের কথা শুনে আমি তোকে খুঁজতে এসেছি। তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চল ভাই। বাড়ি? কি বলছো দিদি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তুই আমার কথা বুঝতে পারছিস ইন্দ্র? আপনি বোধহয় কোথাও ভুল করছেন। আমি ইন্দ্র নই।
আমি অতিথি। না না না, তা কেন হবে? সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর, না না, তুই আমার ইন্দ্র ছাড়া অন্য কেউ হতেই পারিস না। আমি আবার বলছি, আমি ইন্দ্র নই। কেন রে হতভাগা? কোন অভিমান বুকে নিয়ে তুই এভাবে মুখ ফিরিয়ে রয়েছিস? আমি না হয় মূর্খ মানুষ, তুই তো অনেক শিক্ষিত রে হতভাগা। এই শিক্ষিত হয়ে এই মূর্খ বড় ভাইটাকে তুই ক্ষমা করতে পারিস না? আপনি কেন বারবার বিরক্ত করছেন? ও তো বললো ইন্দ্র নয়, ও অতিথি। আর সব থেকে বড় পরিচয়, ও আমার হবু স্বামী। আমি ও এইবারে বুঝেছি। চিঠিতে তুই যে ষড়যন্ত্রের কথা লিখেছিলি, নিশ্চয়ই সেই বড় লোকের মেয়ের ষড়যন্ত্র, তাই না? এদের ভয়ে তুই চুপ করে আছিস। অতিথি, কি বললেন আপনি? শিক্ষিত ভালো মানুষ পেয়ে এরা বুঝে তোকে কবজা করতে চায়, তাই না ইন্দ্র? তুই আয় তো ইন্দ্র, তুই আমার সঙ্গে আয়, দেখি কে তোকে বাধা দেয়, আমার কাছ থেকে কে ছিনিয়ে নেয়। আয়, তুই আমার সঙ্গে আয়। না, অতিথি, তুমি আমার সঙ্গে এসো। আমার সাথে যাবে। তুমি আমার কাছে এসো। আমি কারো ভাই নই। আমার কোনো দাদা নেই, নেই কোনো আমার আত্মীয় পরিজন। আজ আজ শুধু আমি একা একা একা। জাসমিন্দ্র, আমার কথা শোন। তুই মুখে কিছু না বললেও তোর চোখের ভাষা আমি বুঝে নিয়েছি রে ভাই। চিঠিতে তোর ষড়যন্ত্রের কথাটা মিথ্যে বাহানা। আসলে তুই এই গরিব দাদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওই বড় লোকের মেয়েকে বিয়ে করে রাজ অট্টালিকার মাঝে বাসা বাঁধতে চাস। তাই হোক রে ইন্দ্র, তোর ইচ্ছাই পূর্ণ হোক। তুই তুই সুখে থাক, তুই সুখে থাক। কি বলে গেল এই লোকটা? তাহলে আর আমার ইন্দ্রই বা আমার অতিথি বা এমন করে ছুটে পালিয়ে গেল কেন? তাহলে তাহলে কি ওই অতিথির সাথে ইন্দ্রর কোনো মুখের মিল আছে, নাকি ইন্দ্রই হলো অতিথির কোনো সম্পর্ক আছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি সবকিছু আজও তোমার আমার সম্পর্কে স্মৃতি আমার মনের মধ্যে খোঁচা দেয় প্রিয়া। কি, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, অনেকদিন থেকে টার্গেট করে তোমায় আজ আমি একা পেয়েছি, তার শেষ পূজা পড়াটা আজ আমি তোমার সাথেই করব। তোমার সঙ্গে আমার শেষ পূজা পড়াটা সেই দিনই হয়ে গেছে। বাচ্চারা আমার যেতে দাও। চাপ! তার আগে তোমার যৌবনের মোচাটাকে তছনছ করে তোমার ওই অহংকারটাকে আমি টুকরো টুকরো করে দেব। আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও কিন্তু। ক্ষমতা নিষিদ্ধ। আমার ছবিটা বলে দিচ্ছি, আমার ছবিটা বলি। আমি তো তোর সারা শরীরে মাখাবো আজ আমার কামনার কালি। খালি খালি এক মুহূর্ত হলো, চল। নিরক্ষর পাত্র সে যদি আমার প্রিয়কে কেড়ে নিতে চাও, তবে তোকে আজ আমি আমাগো শিকারের দিকে নজর দিলে আমি তোমার শিকার করু ভাইটা নামিয়ে এলাম। বাহ বাহ, চমৎকার চমৎকার বিশ্বাস দা। আমি না ওই প্রিয়ার সঙ্গে প্রতারণা করছিলাম, আর আপনারা যেটা করছেন সেটা কি ঠিক করছেন? মানে আপনারা কি এমনি করে প্রিয়ার সঙ্গে প্রতারণা করছেন না বলতে চান? আমরা আবার প্রতারণা করলাম কখন? একটা শিক্ষিত ছেলেকে মূর্খ
পিয়ার সঙ্গে বিয়ে দিতে চলেছেন, এটা কি প্রতারণা নয়? কও কি হে ওই অতিথি মানে হইল গিয়া ওই গবতন গড়বড়ি নামের পোলাটা তো একেবারে গন্ডমূল। অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই তো বিয়া বইল ওরা নিয়োগ পাত্র বলে সিলেক্ট করে ও একটা চিটিং বয়, ও আপনাকে ধোকা দিয়েছে। হ্যাঁ, ওর আসল নাম হচ্ছে ইন্দ্রনাথ রায়। ও একটা এমএ পাস শিক্ষিত যুবক। একদিন আমার অফিসে এসে ইন্টারভিউ দিতে গিয়েছিল। কও কি হে হে তো দেখতে শালা আমাগো চাইতো বড় সিটিং বাপ। আরে সুসম্মত জানার জন্য আপনি আমায় কি উপহার দেবেন বিশ্বাসদা? কও কও সাও কও তুমি ওই অহংকারী প্রিয়াকে আপনার যে কোনো কাজে আপনি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আপনি শোনেন, টাকা পয়সা গাড়ি বাড়ি, কিন্তু আমার চাই ওই অহংকারী প্রিয়াকে। প্রিয়াকে শালাকে আপাতত হাতেই রাখতে হইব, তারপর শালারে আমি জাদু তা তো আমার মনে আছে। কি ভাবছেন বিশ্বাসদা? এতদিন ভাবছি যে আমাগো মধ্যেই শয়তানি বুদ্ধি আছে, তাই বলে তোমাগো মধ্যেও কিছু শয়তানি কম না। আসলে সব না, আমরা এই দুই শয়তানে মিলা আজ হাতে হাত মেলাইয়া ফেলি আর মনে মনে বলি গোপাল রে তোর কপালটা বন্ধ। বলি তুমি শুনতে পাচ্ছ না নাকি না শোনার ভান করে আছো? সরমা, আমাকে ডাকছো তুমি? এত অস্থির হচ্ছে কেন বলো? অস্থির হব না মানে? সেদিন দেখলাম লকারে 10,000 টাকা শর্ট, ভেবেছিলাম হয়তো আমারই কাউন্টিং এ কোনো ভুল। আজ দেখছি একেবারে 50,000 টাকা নেই। বলি টাকাটা গেল কোথায়? তোমার লোকের টাকা নেই, আমি কি করে জানবো কোথায় গেল? আমি কি তোমার লোকের হাতে? হাত না দিলেও লকারের চাবিটা কিন্তু তোমার কাছে রাখা থাকে সরমা। এবার থেকে রেখো না। ওটা কোনো কথা নয় সরমা, আমি জানতে চাই আমার লকারে রাখা 50,000 টাকাটা গেল কোথায়? তার মানে তুমি কি বলতে চাইছো টাকাগুলো আমি চুরি করেছি? আমি চোর? চোর হয়তো তুমি নও, কিন্তু আজকাল তোমার কিছু অস্বাভাবিক আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা শুনে আমার মনে হয় তোমার সঙ্গে আমার দূরত্বটা যেন দিন দিন বেড়েই চলেছে। দূরত্বটা তুমি নিজে সৃষ্টি করছো, তাই তোমার মনে হচ্ছে দূরত্ব বেড়েই চলেছে। আমি নয়, দূরত্বটা সৃষ্টি করছো তুমি। আমার আশ্চর্য লাগে এইভাবে বারবার লকার থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, অথচ তার জন্য তোমার মধ্যে এতটুকু দুশ্চিন্তার ছায়াও আমি দেখতে পাই না। বারবার বলা সত্ত্বেও তুমি আমাকে সেই বালাটা দিলে না, যেটা দেখিয়ে অনুরূপ একই ডিজাইনের আরেকটা বালা গড়িয়ে আমি আমার মায়ের স্মৃতিটাকে চেয়েছিলাম। দেখি তোমার গলার সেই হারটা কোথায়, যেটা তোমায় আমি ফুলসজ্জার রাতে উপহার দিয়েছিলাম? বলো কোথায় সেই হারটা? আমি জানি না তো। আশ্চর্য, 5 ভরি ওজনের এত ভারী হারটা কোথায় গেল তা তুমি জানো না? বিশ্বাস করো, হাতটা যে আমার গলাতে নেই না, আমি খেয়ালই করিনি গো। আমি খেয়ালই করিনি। মিথ্যে কথা। আজ আমি বুঝতে পারছি সেদিনের সেই বালা হারানোর সঙ্গে এই হার এবং টাকা উধাও হওয়ার কোনো একটা গোপন রহস্য তোমার মধ্যে লুকিয়ে আছে। বলো 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 কোথায় সেই হারটা? বলো বলো আমি বলো। জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু না। ওই ঘনিয়ে আসেছে হারাম জাদি, বাঁচার কোনো আশা নাই। এখন শান্তির পাতাটা উল্টায় ফেলি। এখন দেখি ওই পেয়ারে লইয়া কেমনে পাশা খেলা যায়। পাশা প্রিয়ার জীবনে পাশা খেলতে আমি তোমাকে দেবো না মিস্টার বিশ্বাস। পাশা খেলাটা আমার নেশা এসবরা, আর তুমি হইলা গিয়া সেই পাশা খেলার গুটি। তোমারে আমি যেমনি চালামু তেমনি চলিতে হইব।
আরে 2-7 দিনের মধ্যে তোমাদের বিয়ের কথাটা পাকা হইব। না 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 না, তাতে তো সম্ভব সম্ভব নয়। আরে বিয়ে করতে আর না করো না, বিয়ে কইরা আমাগো দেয়া ঠিকানায় ওই মাইয়াটারে আমাগো হাতে তুলে দিয়াই আমাগো ছুটি। না বিশ্বনাথ বিশ্বাস, বুদ্ধিটা তোমার চেয়ে আমার কিছুটা কম হলেও আমি এত বোকা নই যে আমার বিয়ে করা বউটাকে আমি তোমার হাতে তুলে দেবো। বিয়ে যদি আমাকে করতে হয় তাহলে সংসারটা আমি এখানে পাকাপাকি ভাবেই করবো। তোমার তো এখানে সংসার কোন লোকে আনা হয় নাই। তুমি তো জানছো যে তোমাকে আমি এখান হইতে তাড়িয়ে দেবো আমার কথা মতো কাম না করলে। আমি তোমার বিশ্বাস প্রিয়ার সঙ্গে ভালোবাসা করতে করতে আমি সত্যি সত্যি প্রিয়াকে ভালোবেসে ফেলেছি, আর সত্যি সত্যি আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। আমিও তো তাই চাই অতিথি। আমি প্রিয়ার মতামতটা নিয়ে আগামী সপ্তাহে তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। হ্যাঁ দাদামণি, আমরা দুজনাই রেডি। আমরা দুজনকে বিয়ে করতে চাই। আর আমি চাই ওই অতিথিকে বিয়ে করে আমার জীবন সুখী করতে। আমার নিরক্ষর পাত্র ওই অতিথি, তাই ওকে ভালোবেসে আমি ভুল করিনি দাদামণি, আমি ওকেই বিয়ে করতে চাই। আরে যোগ্য অযোগ্য সেটা পরের ব্যাপার, কিন্তু একটা কথা কি জানো প্রিয়া বহিন, আসলে চাইতে নকল সোনা বেশি চকচক করে। তার মানে জানে তোমরা নিরক্ষর হবা, এত মাথায় তুলে নাচানাচি করতাছো। আসলে সে নিরক্ষর নয়, ফার্স্ট ক্লাস MA পাস। ও অতিথি নয়, ওর আসল নাম হইল গিয়া ইন্দ্রনাথ রায়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার অতিথি কোনোদিনও আমার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন, সব মিথ্যা কথা বলছেন। একটুখানি ভুলের জন্য ওই প্রিয়া বহিনের সারা জীবন কাঁদতে হইব ভাইয়া। আমারও কথা বিশ্বাস না হয় তাহলে ওহারে জিজ্ঞেস করে দেখো। আমি জিজ্ঞাসা করব। বলো অতিথি, বলো তোমার আসল পরিচয় কি? আমি জানি তুমি আমার ভালোবাসা নিয়ে কোনোদিনও ঠক প্রবঞ্চনা করতে পারো না। তুমি আমার কথা জবাব দিয়ে গর্জে উঠে বলো যে উনি যেটা বলছে সব মিথ্যে মিথ্যে মিথ্যে। বলো ভাই বলো, তুমি ইন্দ্র নও, তুমি অতিথি। বলো ভাই, তুমি শিক্ষিত নও, তুমি মূর্খ। আমি তোমার অতিথি নয় প্রিয়া, আমি ইন্দ্র। শালা কি মারাত্মক সিটিং বাস কও দেখি। প্রিয়া বহিনের সম্পত্তির লোভে এই শালা নিরক্ষর পাত্র সাজে এখানে আসিল। শালারে আমিও চিনতে পারি না। এ শালারে পুলিশের হাতে তুলে দাও ভাইয়া, পুলিশের গুতানি খা। আর মনে মনে বলো, গোপাল রে তোর কপালটাই মন। মিথ্যাবাদী, ঠক, প্রবঞ্চক। বলো কত টাকার বিনিময়ে তুমি ফিরিয়ে দেবে আমার ভালোবাসা? বলো কত টাকার বিনিময়ে ফিরিয়ে দেবে আমার বিশ্বাস? বলো। প্রিয়া তুই শান্ত হ, প্রিয়া তুই শান্ত হ, নিজেকে সংযত কর। দাদামণি ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। আমার সামনে থেকে ওকে চলে যেতে বলো। Get out! You talking dog! দাদামণি আমি দেখছি প্রিয়া, আমি দেখছি কি করা যায়। আমি একটু করে বিশদ বিশ্বাসের সাথে কথা বলে আমি দেখছি কি করা যায়। যাচ্ছি প্রিয়া, যাচ্ছি। আমি চলেই যাচ্ছি প্রিয়া। কোন অনিবার্য কারণ হয়তো আমাকে মিথ্যে বলে নিরক্ষর চাষতে হয়েছিল, কিন্তু বিশ্বাস করো প্রিয়া,
আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি আমার ভালোবাসা নিয়ে ঠকেছো, এখন ধরা পড়ে গিয়ে তুমি আমার কাছে এসেছো সাপাই গাইতে। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি চলে যাও। আমি তোমার সঙ্গে কোনো প্রতারণা করতে আসিনি। আমি কোনো লোভে বশবর্তী হয়ে তোমার সঙ্গে ভালোবাসার খেলা খেলতে আসিনি। আমি তোমায় সত্যি সত্যি ভালোবাসি প্রিয়া, সত্যি সত্যি ভালোবাসি। ভোলে না ভোলে না ভোলে না ভোলে না ভোলে না ভোলে না সাথী ভালোবাসা ভোলে না সাথী ভালোবাসা ভোলে না ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো ভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না। সাথী ভালোবাসা ভোলে না সাথী ভালোবাসা ভোলে না সাথী ভালোবাসা ভোলে না ভোলে না ভোলে না ভোলে না ভোলে না ভোলে না ভোলে না। আপনার জন্য কেন জানি না মনটা খুব খারাপ করছে। আচ্ছা, ছেলেটা সত্যি সত্যি চাকরি করে দেবে তো, নাকি শুনেছি আজকাল দেখে ওই ছেলে মেয়েদের চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে বিদেশে পাচার করে ছেলেটা বিক্রি করে দেবে না তো? তাই না মোরকে যাবে যাকা, মাঝখান থেকে আমি তো কিছু টাকা পেয়ে গেছি, তাই তো? ওই মেয়ের কেন হয়েছে আমার যত জ্বালা। মেয়েসে আমার ইন্দ্র ইন্দ্র করে আমার আপদ রাখতে গেছে। ভগবান, ইন্দ্র যেন আর বাড়িতে না ফিরে আসে, ওই আপদটা যেন আর ঘুরে না আসে। আসবে না ভবানী, ইন্দ্র আর কোনোদিন ওই বাড়িতে ফিরে আসবে না। ভগবান তোমার কোথায় পূর্ণ করেছেন। গো বলে কি গো, ইন্দ্র আসবে না? আসবে কি করে ভবানী? সে যখন বড় লোকের জামাই হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে, স্বার্থের চশমা চোখে দিয়ে ইন্দ্র যে শুধু রঙিন জগৎটাকে চিনেছে, তার এই গরিব দাদাটাকে সে চিনতেই পারেনি। তোমাকে চিনতে পারে নাই? না ভবানী, চিনবে কেন? সে যখন কোটিপতির একমাত্র বোনকে বিয়ে করে বহু টাকার মালিক হতে চলেছে। আমি তোমাকে কতবার বলেছি, সাত ভাই কখনো আপন হয় না, নিজের সাতটা গুটি নিয়ে খেলতে পড়বে। আজ আমার কথা বললো তো মিলল। অতিরিক্ত স্নেহে অন্ধ হয়ে সেদিন আমি ভুল করেছিলাম ভবানী, তাই তো আজ আমি তোমার মতো সবাইকে বলছি, সন্তান স্নেহে যতই মানুষ করো না কেন, ভাই কখনো আপন হয় না গো, ভাই কখনো আপন হয় না। দাদা দাদা ইন্দ্র, 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 দাদা দাদা ভাই আমার চলে আমায় ক্ষমা করো দাদা,
সেদিন যে কেন তুমি চিন্তা অস্বীকার করেছিলাম তা আমি তোমায় বলতে পারবো না দাদা। সেখান থেকে ফিরে এলি কেন রে হতভাগা? সেখান তো বড় লোকের মেয়েকে বিয়ে করে বেশ সুখেই ছিলি রে ভাই। বড় লোকের বাড়িতে হয়তো কয়েকদিনের জন্য অতিথি হিসেবে থাকা চাই দাদা, কিন্তু সম্পর্কের সেতু বাঁধা চাই না। তাই তো সমস্ত দুঃস্বপ্ন ভুলে গিয়ে আবার আমি তোমাদের মধ্যে ফিরে এসেছি বাবা। তুমি যেন আমাদের তাড়িয়ে দিও না। ওরে না রে না, তোরাই যে আমার সুখের স্বপ্ন, তোরা দুটি ভাই যে আমার জীবনের প্রেরণা। তোদের তাড়িয়ে আমি কি সুখে থাকতে পারি? অমরকে দেখছি না বৌদি, অমর কোথায়? অমর! আমার নেই। ডাকো, শিগগিরই ডাকো ভবানী। এতদিন ছোটদা করে হতভাগাটা পাগল করে চলেছিল, আজ ছোটদা ফিরে এসেছে, ওই হতভাগারই পাত্তা নেই। ডাকো, শিগগির ডাকো। বলছি তো আমার নেই, আমার নেই। আরে বাবা রে! আমার কি হয়েছে বৌদি? কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? আমার কথাই তুমি বলো ভবানী। ওগো, লজ্জার কথা তোমাকে আর আমি কি বলবো গো? আমার একটা মেয়েকে ভালোবাসতে, তুমি বাড়িতে নেই, সেই সুযোগে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে ঘরে ঢুকতে দিয়েছি। আমি বাবা ঢুকতে দিই না, একদম ঢুকতে দিই না। তাই তো রাগে দুঃখে সে বাড়ি ছেড়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। না, মিথ্যে কথা। আমার ভাই কখনো এমন কাজ করতে পারে না। আমার মনে হয় তুমি তাকে কোথাও পাচার করেছো। দোহাই বৌদি, দোহাই, কি হয়েছে সত্যি করে বলো। সত্যি কি আমার বাড়ি ছেড়ে চলে গেছে, না তার কোনো সর্বনাশ হয়েছে? বলো বৌদি বলো, চুপ করে থেকো না। আমার উত্তর দাও। বলছি তো এর বেশি আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। তবে রে মিথ্যেবাদী, আজ আমি তোমায় খুন করে ফেলবো। তবে আমি কি হয়েছে বৌদি? কি হয়েছে? আমার সত্যি করে বলো। অমর তো তোমার ছেলের মতো বৌদি, তার যদি কোনো বিপদ হয় তোমার মনে কি কষ্ট হবে না বৌদি? আমি কি করেছি? আমি ডাকিনি, আমি রাক্ষসী, আমি যে সর্বনাশী। নিজে পেটে সন্তান ধরতে পারিনি বলে আর এক সন্তানের এত বড় ক্ষতি করলাম আমি। কি করেছো বলো ভবানী। আমি 10,000 টাকার বিনিময়ে অমরকে বিক্রি করে দিয়েছি। মাত্র 10,000 টাকার বিনিময়ে একটা জলজ্যান্ত ছেলেকে আজ তুমি আমি খুন করে ফেলবো। খুন করে ফেলবো। এখন মাথা গরম করার সময় নয় দাদা। বলো বৌদি বলো, তুমি কার কাছে অমরকে বিক্রি করেছো? না ভাই, শুধু জানি পলাশ বলে একটা ছেলে বারবার সে আমাকে চাকরির লোক দেখাতো, বলতো অমরের চাকরি করে দেবে। আমি প্রথমে রাজি হই, তারপরে সে আমাকে 10,000 টাকার লোভ দেখে অমরকে নিয়ে মুম্বাইয়ে চলে গেল। এখনই ব্যবস্থা না নিলে হয়তো অমরকে আর খুঁজেই পাওয়া যাবে না। কি ব্যবস্থা নিবি ইন্দ্র? কোথায় খুঁজবি হতভাগাকে? তার ঠিকানা না জানলেও চুপ করে তো ঘরে বসে থাকার সময় নয় দাদা। আমি অমরের সন্ধানে চললাম। এখান থেকে হোক যেমন করে হোক আমি অমরের ঠিকানা খুঁজে বের করবোই। আর সেখান থেকে যদি আমি অমরকে খুঁজে আনতে পারি তবে আমি তোমাদের মাঝে ফিরে আসবো। নইলে যেন এই যাওয়াই আমার শেষ যাওয়া। আমার সোনা মোনা, আমার লক্ষ্মী সোনা, তোমাকে আমার সব কিছু দিয়ে দেবো সব। না না বলতে তো আমার যে ভীষণ ভয় করছে। ভয় কিসের ভয়? হ্যাঁ, আমি তো আছি। লক্ষ্মী সোনা, চলো ভেতরে ঘরে চলো আজ একটু। না না ওসব এখন থাক, তার যে ক্ষতি হবে। আর ক্ষতি হবে? সে আমি পরে বলবো, আগে তুমি বলো তো তুমি আমাকে কবে বিয়ে করবে? করবো, আগে তোমার চাকরিটা হয়ে যাক তারপর। কিন্তু তখন যে অনেক দেরি হয়ে যাবে পল্টুদা, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। পল্টুদা, তুমি আমার সন্তানের মা হতে চলেছো? হ্যাঁ বাবা পল্টু, এখন বলো কবে তুমি টগরকে বিয়ে করবে? এসব তুমি কি বলছো পুরান কাকা? আমি ভদ্রলোকের ছেড়ে, তাছাড়া তোমাদের বাড়ি আসা যাওয়া করি বলে তোমরা আমার নামে এভাবে মিথ্যা অপবাদ দেবে? মিথ্যে নয় পল্টু, টগর আমি সব বলেছে আর আমিও জানি
টগরের পেটের বাচ্চাটা তোমারই, তাই বলছি এবার তুমি টগরকে বিয়ে করে নাও। তোমার স্পর্ধা কম রয়ে যাচ্ছি, এমন কথা বলা সাহস হয় কি করে? সাহস তো তুমিই জগিয়েছো পল্টুদা। আমাকে চাকরি দেখবার লোভ করে যেদিন আমাকে ধর্ষণ করলে, আমি কান্নাকাটি করতেই টাকার লোভ দেখিয়ে আমাকে থামিয়ে দিয়েছিলে না? মিথ্যা কথা। মিথ্যে নয় বল্টু, আমি জানি বিয়ে আর চাকরির লোভ দেখিয়ে ওকে তুমি। ভগবানের নামে শপথ করে বলো তো পল্টুদা, আমার পেটের বাচ্চাটা তোমার নয়? থামো! কান্না কার অপর পেটে ধরে এখন কেন আমাকে ধরে করছো? ছি পুরান কাকা ছি! তোমার মেয়ে যে এমন দুশ্চরিত্র তা আমার আগে জানা ছিল না। এমন মেয়েকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া উচিত। পল্টুদা! ছি 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 ছি! কথা শোনো। যেও না পল্টুদা, আমার এত বড় সর্বনাশ করে তুমি চলে যেও না, ফিরে এসো। তখন এত করে বললাম ওই মহাদেবকে তুই বিয়ে করে নি, তখন বড্ড শখ হয়েছিল বড় লোকের বউ হবি, তাই না? আয় আজ আমি তোর সমস্ত শখ মিটিয়ে দিচ্ছি। এখন তুমি তো টগরের হাত তুলেছো, টগরকে মারা আমি তোমাকে শেষ করে দেবো বলেছি। আমাকে নয় রে হতভাগা, আগে ওই কলঙ্কিনীকে শেষ কর। ও শুধু আমার বংশটাকেই কলঙ্কিত করেনি, ও নিজের জীবনটাকেও কলঙ্কিত করেছে। ওর হতভাগী বিষকে মর, জলে ডুবে মর, হয়তো গলায় দড়ি দিয়ে মর, গলায় দড়ি দিয়ে মর। কি হয়েছে এটা বলো, কি হয়েছে বাবা? এসব কি বলে গেল? তবে কি সে বাবুদের ওই চাকর? না, না রে দাদা না, তোর বন্ধু ওই পল্টুদা আমার জীবনটা শেষ করে দিয়েছে। কি বললি? দিন রাত আমার এই শরীরটাকে খুবলে খুবলে গিয়েছে দাদা। না, আর তারই জন্য আজ আমি মা হতে চলেছি। তুই চুপ কর টগর, তুই চুপ কর, চুপ কর। যাকে এতটা বিশ্বাস করতাম সে কিনা আমার বোনকে। দাদা না, আমি তোকে ছাড়বো না কুত্তার বাচ্চা, তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোকে আমি টুকরো টুকরো করে দেবো। ভাবিস না রে কোনো, ভাবিস না। ওই শালা শয়তানের বাচ্চা তোকে যদি বিয়ে করতে রাজি না হয়, তাহলে ওকে আমি কিছুতেই বাঁচতে দেবো, কিছুতেই না। তুই যাস না দাদা, ফিরে আয় দাদা। আমার জন্য তো নিজের জীবনে সর্বনাশ ডেকে আনিস না রে দাদা, ডেকে। তুই কাঁদে না, তুই কাঁদিলে মোর ছাতিটা বড় দুর্বল হয়ে পড়িবি। ওরে মহাদেব, চুপ করে থাকিস না, বল বল কেন এসেছিস? যা, চলে যা, চলে যায়। না, মুই জীবানি, মুই তোতে বাহা করিবাকু আমাকে দেশে চলে যাব টগর। ওরে মহাদেব, আমার সমস্ত কথা জানলে তুই এই কথা বলতিস না রে। জানি রে টগর, মুই সব জানি। কি জানিস তুই? পল্টু তোরে নষ্ট করে পলাই যাচ্ছি, তোর পেটে বাচ্চা দি করি। তবু তুই কেন আমাকে বিয়ে করতে রাজি হয়েছিস? বল কেন, কেন? মুই যে মূর্খ, মুই যে সাতপাঁচ বুঝি না রে টগর, তাই তো যে সকল বাবুরা তোদের নিয়ে ফুর্তি করে পলাই যাচ্ছি। তোমারই মা বলে ঘেন্নায় মুখ ফেরান্তি, তাদের আমরা কাছে টেনে লয়ে করি, নতুন করে বাঁচার সাহায্য করি। সাব্বাস মহাদেব, সাব্বাস। তোমার কথা শুনে মনে হচ্ছে এদেশের শিক্ষিত সমাজের মানুষগুলো শিক্ষায় দীক্ষায় অনেক উন্নত হতে পারে, কিন্তু তোমার মতো ওদের মন এতখানি উদার নয়। তবু আপত্তি না থাকিলে টগরে আজি বাহা করে আমাকে দেশে চলে যাবো শ্বশুর। কিন্তু আজকে আমি তোমায় কিছুই দিতে পারবো না বাবা। কেন? গোটে জিনিস তো দেবাকু পারিব। কি জিনিস? তবে ওই মদের বোতলটা। মদের বোতল? আর সেই সাদরে মদতে কোথা দিতে হইব? জীবনে তুমি কোনোদিন মদ খাবা না।
নিশ্চয়ই নিশ্চয়ই পারবো মহাদেব। লোক লজ্জাকে উপেক্ষা করে তুমি যখন এত বড় একটা মহৎ কাজ করতে পারলে, আমি কি আমার মেয়ের সুখের জন্য এই সামান্যটুকু ছাড়তে পারবো না বাবা? এই আমি তোমাদের দুজনের হাত ধরে প্রতিজ্ঞা করছি, আজ থেকে এই সর্বনাশা মদ আমি ছেড়ে দিলাম। আরে চল গৌরী, লে যাবো তোকে মোর গাঁও। মহাদেব চল গৌরী, লে যাবো তোকে মোর গাঁও। আরে চল গৌরী, লে যাবো তোকে মোর গাঁও। পাহাড়ি কিনারে মোর গাঁও বলি, সারি সারি গাইতে বানাই। মাকে বোঝাবো, বাবাকে বোঝাবো, লে যাবো তোকে মোর গাঁও। চল গৌরী, লে যাবো তোকে মোর গাঁও। চল গৌরী, লে যাবো তোকে মোর গাঁও। চল গৌরী, তোকে মোর ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। না না না, আমি আমি আর কাঁদবো না। যে আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, যে আমার ভালোবাসাকে নিয়ে তছনছ করে দিয়েছে, সেই অতিথিকে নিয়ে আমি আর ভাববো না। আমি আর ভাববো না, আমি আর কাঁদবো না। না রে বোন না, তোর হারানো অতিথিকে আবার আমি তোর কাছে ফিরিয়ে আনবো। তুই শুধু একটিবার তোর মত পরিবর্তন করে বল, তুই কোনো শিক্ষিত পাত্র, নিরক্ষর পাত্র নয়, তুই তোর ওই হারানো অতিথিকেই বিয়ে করবি। এই তুমি কি বলছো রাধামণি? যে মিথ্যে পরিচয় দিয়ে আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেললো, তুমি তাকেই আমাকে বিয়ে করতে বলছো? ওর পরিচয়টা মিথ্যে হলেও ওর ভালোবাসাটা তো মিথ্যে নয় রে প্রিয়া। তাই আমি বলছি ওই অতিথিকেই তুই বিয়ে কর। না দাদামণি, এদেশের অধিকাংশ পুরুষ মানুষই তারা তার ভালোবাসার মানে বোঝে না। তারা তাদের ভালোবাসাটাকে মনে করে হবে, প্রেমটাকে মনে করে তাদের ছেলেখেলা। তাই তো এদেশের সব পুরুষ মানুষদেরকে আমি ঘৃণা করি। আই হেট দেম এভরিবডি, আই হেট দেম, আই হেট দেম। প্রিয়া, তো ওকে আর দোষ দি কেমন করে? বারবার আঘাত পেতে পেতে ওর মনটাই যে ভেঙে চৌচির হয়ে গেছে। আমার মনটা এবার সুস্থ আছে কোথায়? আজকাল সরমার সঙ্গে আমার সেই আগের বিশ্বাসটুকুও আর নেই। ওর সঙ্গে কোথায় যেন একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেছে। ও মা না হতে পারার জন্য যে আমি দায়ী, সেই দুঃসংবাদটা কি ও জানতে পেরেছে? দুঃসংবাদ নয় গো, আজ তোমাকে আমি একটা সুসংবাদ দেবো। সুসংবাদ? হ্যাঁ, সুসংবাদ। আমরা যার অপেক্ষায় 7 বছর ধরে প্রতীক্ষা করছি, সে আজ আমাদের মধ্যে আসতে চলেছে। কে আসতে চলেছে? আমাদের সন্তান। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। বললে শয়তানি, তুমি তুমি আমার সন্তানের মা হতে চলেছো? তোমার গর্ভের ওই সন্তানটা আমার? কেন তুমি এমন করছো? কি হয়েছে তোমার? শোনো শয়তানি, তোমাকে আজ আমি একটা নির্মম সত্য কথা বলছি। আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে যাতে কোনো দূরত্বের সৃষ্টি না হয়, তাই এই নির্মম সত্যটা আমি এতদিন গোপন রেখেছিলাম। এবার বলো শয়তানি, তোমার গর্ভের ওই সন্তানটা কার? জানি না, জানি না, জানি না।
সরমা! এ আজ আমি কি দেখছি যে শিক্ষার আদর্শ দিয়ে তুমি আমাদের আদর্শকে গড়ে দিয়েছো, সেই আদর্শকে কলঙ্কিত করে এ তুমি কোন শিক্ষার পরিচয় দিলে দাদা? Shut up! আমার কাজের মাঝে মাথা গলানোর কোনো অধিকার তোর নেই। তুই এখান থেকে চলে যা। না দাদা না, যাকে আমি মা বলে ভেবে এসেছি তার লাঞ্ছনা আমি কোনো মতেই সহ্য করবো না দাদা, কোনো মতেই না। মা! তুই কি জানিস আজ তুই যাকে মা বলে ভেবেছিস সে কলঙ্কের কালিমা বুকে নিয়ে ওই মা শব্দটাকেই কলঙ্কিত করেছে। বৌদি, তার মানে তুমি? আর আমি কিচ্ছু গোপন করবো না ভাই। আজ আমি নিঃস্ব, রিক্ত, সর্বহারাতে তোমাদের সব কথা বলবো। তাহলে বলো এর জন্য দায়ী কে? ওই শয়তান বিষধর বিশ্ব। মিথ্যে কথা। নিজের মাসতুতো দাদা কখনো এমন কাজ করতে পারে না। না, ও আমার মাসতুতো দাদা নয়, ও আমার প্রথম পক্ষের স্বামী। তাহলে ওই বিষধর বিশ্বাসের আসল পরিচয়টা এতদিন গোপন রেখেছিলে কেন? ভয়ে ভয়ে গোপন রেখেছিলাম। পূর্ব কাহিনী ফাঁস করে দিয়ে যদি তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দেয় সেই ভয়ে আমি চুপ করেছিলাম। তুমি জানো ওই শয়তানটার জন্য আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে গেছে। তোমার মায়ের যে বালা দুটোর কথা বলো, ওই শয়তানটা ওই বালা দুটো আমার কাছ থেকে কিনে নিয়েছে। ফুলে সঞ্জয় রাতে যে সোনার হাতটা দিয়ে তুমি আমার মুখ রেখেছিলে, সেই হাতটা ওই শয়তানটা ব্ল্যাকমেল করে কিনে নিয়েছে। ব্ল্যাকমেল করে তোমার লোকার থেকে লক্ষ লক্ষ টাকা আমি চুরি করে ওর হাতে তুলে দিয়েছি গো। আর সবশেষে না, ওই শয়তানটা আমাকে ব্ল্যাকমেল করে আমাকে ধর্ষণ করেছে। শয়তান বিষধর বিশ্বাস, তুমি আমারই বাড়িতে থেকে আমারই এত বড় সর্বনাশ করেছো। তোমায় আমি গুলি করে মারবো সরকার। আগে তোমার এই বহিনের খুলিটা আমি ফাটিয়ে দেব। চুপ! চুপ! যে শালা তোমার ওদিকে পা বাড়াবে তারে আমি গুলি করে মারো। ইয়াকে ছেড়ে দাও, নাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। করে ছেড়ো! এই শালা ছোট বাবু, আর এক পা করলে তুমি তোমার আমি জীবন নাটকে শোভনে কাইটা নিয়ে নয় শয়তান, তা তুই কিছুতেই করতে পারবি না। আমার জীবনটা তুই নষ্ট করে দিচ্ছিস, আর কারো জীবন আমি তোকে নষ্ট করতে দেব না। মরে হারামজাদি! যাও, তোমরা প্রিয়াকে বাঁচাও গো, তোমরা প্রিয়াকে বাঁচাও। তুমি ডাক্তারের ব্যবস্থা করো। না, ডাক্তারের ব্যবস্থা করতে হবে না গো। এই কলঙ্কের তো জীবনটা নিয়ে না আমি বাঁচতে চাই না। না সরমা, না। তুমি শান্তি হলেও তুমি আমার কাছে সেই আমার সরমা। তাই তাই তোমার সমস্ত কলঙ্ক বুকে নিয়ে আমি তোমার সন্তানকে আমার সন্তানের স্বীকৃতি দেব সরমা। ক্ষমা করে দিয়েছ আমায়, তুমি ক্ষমা করেছ, এতে আমার শান্তি। আর কিছু চাই না গো, আর কিছু চাই না। ওই দেখো মরণের উপায়ের বাসিটা কেমন করুণ সুরে আমাকে ডাকছে। সরমা, আয় সরমা, আমি শুনলাম গো নিয়তির অমত বিধানকে ব্যর্থ করে দিয়ে তোমার সরমাই কলঙ্কিত জীবনটা শেষ করে দিয়ে আমি চলে যাচ্ছি। আমি যাচ্ছি গো। আমি সাধে ময়না
শিকল দিলা লাগা দুটি পা অনেক স্বাধীন ময়না এতদিন পরে আমার কামনার মুক্তি রানী প্রিয়া আমায় ধরা দিতে চলেছে। ও সালি রূপেন বড্ড অহংকার, তাই তোর যৌবনের পাপড়িগুলোকে ছিঁড়ে কুচি কুচি করে ওর রূপের অহংকারটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। ভাঙাভাঙি খেলা বাদ দিয়ে মালটাকে তো নিজে লাভি সুদে জুড়ে দিতে পারতেন বস। হয়তো পারতাম, কিন্তু মালটা যে আমার উল্টো পথে হাঁটছে। বাইরে ভাই, ওই ঝগড়ার খবর কি রে পল্টু? মালটা কত ডর ছিল বস। সারা কোভারটা ঘুমে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ি দিয়েছি, কিন্তু আমার ভীষণ ভয় করছে বস। মালটা যদি ঘুম না ভাঙে। ঘুম না ভাঙলেও ক্ষতি নেই, না মরলে হলো। কারণ মরে গেলে ওর ওই অর্গানগুলো সব নষ্ট হয়ে যাবে কি না? অর্গান? ইয়েস, এমনকি ওর ওই চোখ দুটো। কত টাকা বিক্রি করবেন বস? আর তোর জানার দরকার নেই, তোর কমিশন ঠিক মতো পেলে হলো। বাইরে ভাই, ছোকরার উপর নজর রাখি। আজ রাতে পাঠিয়েছে অপারেশন করে, ওর বডি থেকে সব অপারেশন করে বের করে নিয়ে যাবে। বেচারা চাকরি করবে, কিন্তু এখানে নয়, স্বর্গে গিয়ে। এমনি করে বেশ কিছু মাল আমি যদি আমদানি করতে পারি, তাহলে আমি রাতারাতি বড়লোক হয়ে যাবো। কারণ মাল প্রতি আমার কমিশন রেট হচ্ছে 50,000 টাকা। আমি তোকে 1 লাখ টাকা দেবো পল্টু, তার বিনিময়ে তুই আমার বোনের সম্মান ফিরিয়ে দিতে পারবি? কি ভাবলা তোরতে বুঝালি? বল জানার বল, কেন তুই আমার বোনের সর্বনাশ করেছিস বল? সর্বনাশ আমি? হ্যাঁ রে জানোয়ার, হ্যাঁ, তুই আমার বোনের সরলতার সুযোগ নিয়ে তুই তাকে নষ্ট করেছিস। তোকে আমি ছাড়বো না, কুত্তার বাচ্চা, তোকে আমি ছাড়বো না। করলে এর মতো তোমাকে মেরে পারে? আমার মেরো না, আমি 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 কে কে তুমি? আমার নাম অমর। এই লোকটা আমাকে চাকরি দেওয়ার টোপ ফেলে এখানে তুলে এনেছে। কিন্তু তোমাকে দিয়ে এরা কি করাতে চায়? এরা আমাকে মেরে ফেলে আমার কিডনি, হার্ট, লাংস এগুলো বিক্রি করতে। সে কি? আমি ঘুমাবার ভান করে পড়ে থেকে সব কিছু ঝেলে ফেলেছি। আপনি ভাই বাঁচান দাদা, আপনি ভাই বাঁচান। নিশ্চয়ই বাঁচাবো ভাই, নিশ্চয়ই বাঁচাবো। এখন এই জায়গাটা পুরোপুরি কাজ করো। এই শয়তানটা আমার মনে হয় তোমার কাজ করছে। একে খুন করে এখন আমাদের পালাবার রাস্তা পরিষ্কার করে দিয়েছে। এসো আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। তোমার জন্য এখানে আছে শুধু এই বিষধর বিশ্বাস। আমার শিকারে নজর দিয়ে কিন্তু পুরোপুরি হয়ে যাবে। আরে সি 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 সি, আমি কেন তোমার শিকারের দিকে নজর দিও? তুমি না হয় এটা করার পর আমি একটু চাতাচাতি করে আনি বলি। একদিন না তুমি আমাকে ভালোবেসেছিলে, আর তুমি কিনা আজ আমার সর্বনাশ
সুন্দরী, সেদিন তুমি আমাকে প্রত্যাখ্যান করলো, আজ আমি তোমাকে বউ বানাবো। রাতের বউ। ওই মালে চুমুক দেওয়ানোর আগে এই মালে একটু চুমুক দিয়ে নাও ভাইয়া। থ্যাংক ইউ বিশাদা, এই মালটা খেয়ে মনটা একটু চাঙ্গা করে নি। এবার নাচ লেগে আনবো। না, আমি নাচবো না। কেন নাচবে না? হ্যাঁ? নাচো না। একটু নাচো না। दुनिया में बातों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है। बातों में यारों का दिल खो जाता है। दोनों जवान होते हैं जाने निशान, दोनों जवान होते हैं जाने निशान। बजा बजा हाँ बजा बजा अपनों से कैसा पर्दा, बजा बजा हाँ बजा बजा अपनों से कैसा पर्दा। আমি ঠিক করে কামাতে পারছি না কেন? তুমি আমার ঠিক খাওয়ালে তোমাদের মধ্যে এখন বিশেষ রিয়াকশন শুরু হয়ে গেছে। গোপাল রে, তোর গোপালটাই মন্দ আর আমি বাসি। গোপাল রে, তোর গোপালটাই মন্দ, তুমি ওখানে মরণের পক্ষ গো ভায়া, আর আমি এই পেয়া সুন্দরীর সৈতার মধ্যে খোঁজা দেখি কত কি মাল মশলা বস। তুমি এখানে আমাকে জোর করে নিয়ে যেতে জানো? শয়তানকে কেটে মেরে টুকরো টুকরো করে দেবো প্রিয়া। তুমি আবার কেমনে হাজির হইলা এখানে? মরণ তোকে যাচ্ছে বিশোধা বিশ্বাস। আজ আর তোর রেহাই নেই বিশ্বাস। আজ তোকে আমি আমার ক্ষমা করে দাও। আজ তোর কোনো ক্ষমা নেই শয়তান। আজ তোর কোনো ক্ষমা নেই। আজ একমাত্র সাজা মৃত্যু। আর তোমার কোনো ভয় নেই প্রিয়া। এবার নিশ্চিন্তে তুমি বাড়ি যেতে পারো। নাও তুমি, হ্যাঁ আমি তোমাকে ছেড়ে একা একা কোথাও যাবো না। আমি তোমাকে সাথে নিয়ে যাবো দিদি। না প্রিয়া না, আমি যে তোমার অপরাধী প্রিয়া। আমি তোমার মান সম্মান বিশ্বাসকে নিয়ে খেলা করছি প্রিয়া। আমি কোন মুখ নিয়ে তোমার কাছে দাঁড়াবো প্রিয়া? তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া। নাও তুমি, আমি তোমাকে ভালোবাসি অতিথি। আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো। তুমি আমার সাথে চলো অতিথি। প্রিয়া, হ্যাঁ অতিথি। প্রিয়া, আমি তোমার হৃদয়ে জায়গা দেবো। আমার হৃদয়ে তোমার জায়গা দেবো। নাও অতিথি। তোহাদের জায়গা ওই মরণের ওপারে। গোপাল
কপাল নাই আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। ও দিদিকে বাঁচাও দাদামণি, ও দিদিকে বাঁচাও। আমি ও দিদির হাতে সিঁদুর পরবো। আমার তো সময় গড়িয়ে আসছে প্রিয়া। না দিদি না, হে কথা তুমি বলো না। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো দিদি? তুমি অন্য কাউকে বিয়ে করতে শিক্ষিত মানুষ না স্বার্থপর নয় প্রিয়া। তুমি নিরক্ষকে নয় প্রিয়া। তুমি একজন শিক্ষিত পুরুষকে জীবন সাথী করো প্রিয়া। তুমি একজন শিক্ষিত মানুষকে তোমার মনের অতিথি করবে প্রিয়া। তুমি আমার বানাও শিক্ষিত মানুষকে। হতে পারে না অতিথি। অতিথি তুমি একবার কথা বলো অতিথি, একবার চোখ ফেলে তাকাও অতিথি। আমি তোমায় ছাড়া কি দিয়ে বাঁচবো অতিথি? তুমি ঠিক কথাই বলেছো অতিথি, শিক্ষিতর মূল্য ঠিকই আছে। তাই তো আমি বলছি অশিক্ষিত নয়, শিক্ষিতর মূল্য ঠিকই আছে। তাই আমি তোমার হাতে সিঁদুর পড়তে চাই অতিথি। আমি সিঁদুর পরবো, আমি পুরুষ চাই, আমি সিঁদুর পরবো, আমি পুরুষ চাই। একই মুঠো সাদা ছয় হবে, সবই তো পিছে পড়ে রবে। চোখে যাবে সময়ে যত কিছু হিসেবে নিবে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, সবই বাঁধিল কবিরে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। অনুরোধ করছি পুরস্কারগুলি মঞ্চে। দ্বিতীয় পুরস্কার মহাদেবের চরিত্রে যাদব মণ্ডল। আমরা আশা করব আগামী বছর আবার যাত্রা হোক, দর্শকরা খুশি হোক।